অনেক সুপারিশ আছে যেগুলো কী কারণে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ করে মৌলিক ক্ষেত্রগুলো সেগুলো কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটার কোনো ব্যাখ্যা নেই। আমরা কীভাবে চাই, ওরা কীভাবে চাই, একমত হয়ে তারপরে সেটাকে নোট করা হয়েছে। কিন্তু দুদিন পরে সেই অধ্যাদেশ প্রণীত হয়েছে, সেখানে এটা বাতিল করা হয়েছে, রাখা হয়নি। এবং সেটা যা বলা হয়েছে যে আমলাতন্ত্রের চাহিদা ছিল এবং তার সাথে উপদেষ্টাদেরও একাংশ তাদের সাথে হাত মিলিয়েছে। আমি এতক্ষণ চিন্তা করছিলাম যে এটার কি কারণ থাকতে পারে, কিন্তু কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তারা বারবারই বলে আসছেন তাদের ভবিষ্যতে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। সেক্ষেত্রে উপদেষ্টারা আসলে কেন চাইবেন? এইটি আমাদের কাছেও বোধগম্য নয়। আমরা জানার চেষ্টা করেছি, আমাদের কাছে বোধগম্য নয় এই অর্থে, এই কারণে যে তার সঠিক কোনো জবাব পাই না। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। পরবর্তীতে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গঠন করে 11টি সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটা বাস্তবায়ন হলো, কতটা গ্রহণ করা হলো, কতটা গ্রহণ করা হয়নি, এবং রাজনৈতিক দলগুলো সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কতটুকু অঙ্গীকারের পথে এগিয়ে গেল, এই নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। আপনি তো দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ছিলেন, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে একটা সুপারিশ দেয়া হয়েছে। আপনারা যা সুপারিশ করেছিলেন এবং যেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে বা উপস্থাপন করা হচ্ছে, এটার মধ্যে কতটুকু তফাৎ দেখেন আপনি? বেশ অনেক তফাৎ। মানে আমাদের যে দুদক সংস্কার কমিশনের মতো অন্যান্য 11টা কমিশন হয়েছে মোট, যার মধ্যে প্রথম দফায় 6টি এবং পরবর্তীতে 5টি। যেটা জুলাই সনদের বিষয়টা যেটা আপনি ইঙ্গিত করলেন, সেখানে শুধুমাত্র প্রথম দফার 6টি, মূলত 5টি কমিশনের প্রতিবেদন নিয়ে, সুপারিশ নিয়ে, যেগুলো সাংবিধানিক সংস্কার সংশ্লিষ্ট, প্লাস এর বাইরে অধ্যাদেশ এবং সরকারি সিদ্ধান্তের উপর ভিত্তি করে যা বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো ছিল সেগুলোর অংশবিশেষ, যেগুলো রাজনৈতিক দলগুলোর ওনারশিপের দরকার ছিল, বিবেচনা করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়, ঐকমত্য হয় এবং তার উপর ভিত্তি করে জুলাই সনদ প্রণীত হয়। তো এর বাইরেও সংস্কার বাস্তবায়নের প্রশ্নটা যেহেতু, এর বাইরেও অনেক সিংহভাগ সংস্কার প্রস্তাবনা প্রতিটি কমিশনেরই দুভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে যেটা জুলাই সনদে গেছে, এর বাইরে যেগুলো আশু করণীয় বলা হয়েছিল, আশু বাস্তবায়নযোগ্য, অন্তর্বর্তী সরকার সেটি আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিল। তো সেগুলো ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু হ্যান্ড পিক চোজেন অ্যান্ড অ্যাডহক ভিত্তিতে মানে সংগ্রহ করে আমলাতন্ত্র বা যারা দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বপূর্ণ অবস্থানে আছেন, তাদের পছন্দ মতো কিছু কিছু বাস্তবায়নের চেষ্টা হয়েছে। সেগুলো খুব কম্প্রিহেন্সিভ না, সেখানে খুব স্ট্র্যাটেজিক ডাইরেকশন নাই বা দিক নির্দেশনা নাই, কিসের উপর ভিত্তি করে কোন বিষয়গুলোকে তুলে নিয়ে বাস্তবায়নের দিকে যাওয়া হচ্ছে। যে কারণে যেটা হয়েছে যে একদিক থেকে আশুকরণীয় যে প্রস্তাবনাগুলো ছিল, বাস্তবায়নযোগ্য যে প্রস্তাবনাগুলো ছিল, সেগুলোরও ক্ষেত্রে কী ঘটেছে সেটা যেরকম পরিষ্কার নয় এখনো পর্যন্ত। অন্যদিক থেকে যে প্রস্তাবনাগুলো হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য, সেগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, কিছু কিছু অধ্যাদেশ হয়েছে। আমাদের গতকালের তথ্য মতে 106টার মতো অধ্যাদেশ প্রণীত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা দেখেছি, প্রায় প্রতিটি ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া কয়েকটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে সরকারি নিজস্ব ডিসক্রিশনে হয়েছে, অংশগ্রহণমূলক প্রক্রিয়া হয় নাই। অর্থাৎ যে কমিশনগুলো কাজ করেছে তাদের পরামর্শ বা তাদেরকে অবহিত করে, সম্পৃক্ত করে সেটা হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে মানে অনেক সুপারিশ আছে যেগুলো কী কারণে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ করে মৌলিক ক্ষেত্রগুলো সেগুলো কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটার কোনো ব্যাখ্যা নেই। যার ফলে যেটা দেখা গেছে যে এগুলো হাফ বেকড হয়েছে। আমরা মনে করি, আমি অন্তত আমার পর্যবেক্ষণে মনে করি যে এখানে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে জুলাই আন্দোলনের পক্ষ থেকে 3টি দায়িত্ব দেওয়া হয়েছিল। একটা বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন। এই রাষ্ট্র সংস্কারটা মৌলিক, যেটা অপর দুইটির সাথে সংশ্লিষ্ট। এই রাষ্ট্র সংস্কার বিষয়ে মূল প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করে ফেলবে, তা কিন্তু নয়। সংস্কারের ভিত্তিমূল তৈরি করবে, সংস্কারের জন্য অবকাঠামোটা তৈরি করবে। যে যতটুকু হয়েছে, কিছু হয় নাই মোটে আমি সেটা বলছি না, যতটুকু হয়েছে, যে ভিত্তিটা হয়েছে সেটা খুব নড়বড়ে হয়েছে, খুব ভঙ্গুর হয়েছে এবং সেখানে আসলে বাস্তবে সংস্কারের উদ্দেশ্য,
মানে অর্জনটা খুব কঠিন হবে পরবর্তী সরকারের জন্য। সে যে বিষয়টা হবে সেটা হচ্ছে দৃষ্টান্ত স্থাপিত হলো যে অন্তর্বর্তীকালীন সরকারই সংস্কার প্রস্তাবনাগুলোকে অবহেলা করেছে, কাজে নির্বাচিত সরকার সেই ধারাটাই অব্যাহত রাখবে, তার নাকি তারা এর থেকে উত্তরণ করে বাস্তবে সংস্কারমুখী যাবে, এটা দেখার বিষয়। আপনি বললেন যে অন্তর্বর্তী সরকারের অনেকটা ডিসক্রিশনের উপরে নির্ভর করছিল এবং পিক অ্যান্ড চুজ করেছেন তারা। তো সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে তো পরবর্তীতে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি নানা সময় আলোচনা করেছেন। আপনারা কি কখনো জিজ্ঞেস করেছেন যে এটা কিসের ভিত্তিতে আমরা করা হলো? সরকারকে অবশ্যই জিজ্ঞেস করি যে এই যে বিষয়গুলো নিয়ে আমি বললাম, তার সাথে ঐকমত্য কমিশনের প্রাক্তন সহসভাপতি যার কথা বলছেন, তিনি এখন উপদেষ্টা হিসেবে অন্য দায়িত্ব পালন করছেন, তার এখতিয়ারের মধ্যে সেটা এখনকার দায়িত্বে সেটা নাই। তিনি এখন গণভোট নিয়ে কাজ করছেন, সেটা অন্য আলোচনার বিষয়। সরকারের অভ্যন্তরে যেই শক্তিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা উদাহরণস্বরূপ বা আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তারা, তাদের সাথে আমরা এঙ্গেজ করার চেষ্টা করেছি। খুব বলবো যে বিরল ক্ষেত্রেই তারা স্বাগত জানিয়েছে, সেটা যেখানে হয়েছে সেখানেও আমরা যে পরামর্শগুলো দিয়েছি, যে ব্যত্যয়গুলো তুলে ধরেছি, যেই বিকল্প প্রস্তাব করেছি, সেগুলো অনেক ক্ষেত্রে মেনে নিয়েছেন, কিন্তু পরবর্তীতে সেটা থেকে সরে গেছেন। যার ফলে যেটা হয়েছে যে আসলে যেটা আমি আগে বললাম যে আসলে কিছু সিম্বলিক কাজ হয়েছে। আমি যদি দৃষ্টান্ত দিই, দুদক সংস্কার কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব ছিল, যেহেতু যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে দুদক ব্যবহৃত হয়েছে ক্ষমতাসীনদের কি বলে সুরক্ষা দেওয়ার জন্য, ক্ষমতাসীনদের দুর্নীতি ক্ষমতার ব্যবহার সুরক্ষা দেওয়ার জন্য, আর ক্ষমতার বাইরে যারা তাদেরকে নাজেহাল করার জন্য। এবং এর জন্য কোনো জবাবদিহিতা ছিল না। অন্যদিক থেকে দুদক স্বাধীনতা খর্ব করা হয়েছে, রাজনৈতিকভাবে আমলাতান্ত্রিকভাবে দুদক ছিল কর্তৃত্বাধীন, সরকারের কর্তৃত্বাধীন। এই যে দ্বিমুখী যে দুদকের চ্যালেঞ্জ, এটাকে প্রতিহত করার জন্য আমরা একদিক থেকে দুদকের সম্পূর্ণ স্বাধীনতা যেরকম চেয়েছি, অন্যদিক থেকে দুদকের কাজের জন্য জবাবদিহিতার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি, এবং তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ ছিল। স্বল্প কথায় বলতে গেলে একটি বিশেষ কমিটি গঠনের কথা বলা হয়েছিল, যে কমিটি একটা সিভিল ওভারসাইট বডি হবে, যেটি দুদকের সাথে পরামর্শ করে দুদকের কার্যক্রমের ষান্মাসিক পর্যালোচনা করবে, করে সেটাকে তার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে একটা শুনানি হবে, তারপর ভিত্তি করে দুদকে সুপারিশ করবে। সিম্পল জিনিস। এবং এই বিষয়টা সরকার মানতে চায়নি, অন্তর্বর্তীকালীন সরকার মানতে চায়নি, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানতে চায়নি। আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি যে কেন এটার দরকার, এবং একমত হয়েছেন, বলেছেন এটা হবে। শুধু ন্যারেটিভটা আমরা কীভাবে চাই, ওরা কীভাবে চাই, একমত হয়ে তারপরে সেটাকে নোট করা হয়েছে। কিন্তু দুদিন পরে সেই অধ্যাদেশ প্রণীত হয়েছে, সেখানে এটা বাতিল করা হয়েছে, রাখা হয়নি। এবং সেটা যা বলা হয়েছে যে আমলাতন্ত্রের চাহিদা ছিল, এবং তার সাথে উপদেষ্টাদেরও একাংশ তাদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আমরা যেটা বারবারই শুনছি, তাদের মূল বিষয়টাই কিন্তু ছিল যে আমলাতন্ত্রের যে দুর্নীতি, আমলাতন্ত্রই আসলে একটা সরকারকে একটা স্বৈরাচার বা কর্তৃত্ববাদী হওয়ার দিকে অনেকাংশেই সহায়তা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে তাদের মূল দাবিটাই কিন্তু ছিল এটা, যাতে এমন একটা ব্যবস্থা করা হয় যাতে এই দুর্নীতিগুলো আর করা সম্ভব না হয়, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। অন্তর্বর্তী সরকার কিন্তু বারবারই বলেছে যে জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেখানে তারা গিয়েছেন। মূল বাধাটা আসলে কোথায়? জনগণ যদি চায়, সরকার যদি চায়, আপনারা সুপারিশ করে থাকেন, মূল বাধাটা আমলাতন্ত্র তো হওয়ার কথা ছিল না, বা রাজনৈতিক দলগুলো হওয়ার কথা ছিল না। বাস্তবতা তো সেটাই, এবং যেটি আপনি সঠিক বলেছেন, আমাদের আন্দোলনের জুলাই আন্দোলনের যে মূল বিষয়টা, যদিও বইটাকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যের কেন্দ্রবিন্দু বা সূত্র কিন্তু দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের কারণে বৈষম্য। কিন্তু বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে, চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য, দুর্নীতির সুযোগ করে দেওয়ার জন্য। কাজেই জনগণের প্রত্যাশা হচ্ছে দুর্নীতি কমবে, একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই জায়গাটা হচ্ছে যে প্রত্যাশার জায়গা, এবং সেই প্রত্যাশায় সারা দেশবাসী, সারা জাতি ঐকমত্য হয়েছিল আন্দোলনের সময়। কিন্তু এই যে ঐকমত্যের ব্যানারটা ছিল, সেটা কিন্তু ছিল ইউনাইটেড এগেনস্ট এ কমন এনিমি। আপনার যে কর্তৃত্ববাদ, সেটা ছিল কমন এনিমি, তার এগেনস্টে একমত হয়েছিল সবাই, ঐক্যমত হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আন্দোলনের পর, কর্তৃত্ব পতনের পর, যেই শক্তিগুলো একই ব্যানার ধারণ করেছিল, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী উদ্দেশ্য বিরাজ করেছে। যেই কারণে আমরা দেখেছি 5 আগস্ট বিকালবেলা থেকে, কর্তৃত্ববাদের পতনের পর বিকেলবেলা থেকে সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, কিন্তু পুরো পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স স্পেসটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দেখা গেল। এবং সেটা পরবর্তীতে বিভিন্নভাবে মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদিতে রূপান্তরিত হলো, অর্থের বিনিময়ে এবং বিভিন্ন প্রভাবের বিনিময়ে। সেটারই আবার বহিঃপ্রকাশ ঘটলো যখন আমরা দেখতে পাই যে, যার মধ্যে প্রথমে যেটা বলার বিষয়, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক শক্তি
জুলাই আন্দোলনের মূল চেতনার থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছে এরকম কোনো দৃষ্টান্ত আমরা 5 আগস্ট থেকে শুরু 2024 থেকে শুরু করে এখনো পর্যন্ত দেখিনি, অন্তত আমি দেখিনি। একইভাবে আমাদের আমলাতন্ত্র সেই জাতীয় কোনো শিক্ষা গ্রহণ করেছে সেটার কোনো দৃষ্টান্ত ছিল না। যেই চর্চাটা আমি বললাম 5 আগস্ট থেকে হয়েছে, সেটা 9 আগস্ট থেকেই আমলাতন্ত্রের কেন্দ্রবিন্দু ঢাকা বাংলাদেশের রাজধানীতে সচিবালয়ে কিন্তু মবতন্ত্র হয়েছে। পদায়ন পদোন্নতির জন্য আমরা একদিন বাইরে ছিলাম, দিস ইজ আওয়ার টাইম, আওয়ার টার্ন, আমাদের পালা এখন। এটার জন্য মানে সহিংসতা পর্যন্ত হয়েছে সচিবালয়ে। অর্থাৎ যেটা এখন চলে আসছে ক্ষমতার এক ওভার সুযোগটা আমরা একদিন পাইনি, আমরা এখন পেয়েছি। এবং সেটাকে ধারণ করার জন্য যে সংস্কার মানে সরকারকে জনগণের কাছে জবাবদিহিতার জন্য যে সুপারিশমালাগুলো করা হয়েছিল সেগুলো প্রতিটা ক্ষেত্রে খুঁটে খুঁটে আমার আমলাতন্ত্র রাজনৈতিক শক্তি সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে। এখানে রাজনৈতিক শক্তি যেহেতু এখন সরকারের মধ্যে সরাসরি নেই, কিন্তু বাইরের থেকে একটা প্রভাব ছিল, আর সরকারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু হলো যে সেই ধরনের আত্মবিশ্বাস ছিল না, সেই ধরনের অভিজ্ঞতা ছিল না সরকার পরিচালনার, সেই কারণে তারা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়েছে। কিন্তু ছাত্র উপদেষ্টারা তো সেখানে ছিলেন, ছাত্র উপদেষ্টা ছিলেন, এবং সেখানে দুর্ভাগ্যবশ বিষয়টা হচ্ছে ছাত্র উপদেষ্টা হিসাবে নয়, যেই আন্দোলন থেকে রাজনৈতিক শক্তির বিকাশ ঘটলো যে দলটি, তারাও কিন্তু ওই সংস্কৃতিতে সমর্পণ করলো। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এইটি হচ্ছে যে পলিটিক্যাল ক্যাপিটাল বাংলাদেশে হচ্ছে যে আনফর্চুনেটলি মানি, মাসল অ্যান্ড রিলিজিয়ন। এবং সেইটার মধ্যে কিন্তু এই আন্দোলন থেকে বিকশিত রাজনৈতিক শক্তি আত্মসমর্পণ করেছে মাঠ পর্যায়ে। আর সরকারে যাদের কথা বলছেন যারা ছিল, তারাও কিন্তু তরুণ, তাদের যে অভিজ্ঞতাহীন যে মানে সরকার পরিচালনায়, সেটার কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা নতুন কিছু দেখাবে, কিন্তু সেটা না করে তারাও কিন্তু একই চর্চার মধ্যে দিয়ে আত্মসমর্পণ করেছে। যে কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের কার্যালয়ে যারা সহযোগী কর্মচারী ছিলেন তাদের বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগ, তাদেরকে বরখাস্ত পর্যন্ত করতে হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার কথা, কিন্তু বাস্তবে তেমন কিছু হয় না। সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে আগে যেরকম পিক এন্ড চুজ হতো, দুদক কার বিরুদ্ধে অনুসন্ধান চালাবে, কার বিরুদ্ধে চালাবে না, এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে দুদকে ফাইল সাবমিট হয়েছে কিন্তু তদন্তটা আগাচ্ছে না। অ্যাবসলিউটলি সেটাই একই চর্চাটা আনফরচুনেটলি দেখা যাচ্ছে। যে আপনার যেমন যে দৃষ্টান্তটা হচ্ছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে দুদকের সূত্র থেকে বলা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু দুদক কার্যকর ব্যবস্থা নেই, বিকজ তারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আছে, ক্ষমতার কাছাকাছি। অন্যদিক থেকে মানে অনেক দৃষ্টান্ত আছে। একটি দৃষ্টান্ত শুধু বলি, একজন সাংবাদিক, তাকে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে আটক করা হয়েছে তার একটা মন্তব্যের কারণে বা যে তার অবস্থানের কারণে। তার বিরুদ্ধে যখন সেই প্রক্রিয়া চলছে তখন আবার দুদককে ব্যবহার করেছে বা দুদক নিজেকে ব্যবহৃত হতে দিয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করার জন্য, একই ব্যক্তির বিরুদ্ধে। আনিস আলমগীরের কথা বলছে। তো এই যে যদি আমাদের কথা হলো যে কোনো ব্যক্তি, সে সাংবাদিক হোক, আনিস আলমগীর হোক, ইফতেখারুজ্জামান হোক, তার যদি বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ থাকে তাকে আপনি জবাব দিতে পারবেন, এটা আপনার দুদকের দায়িত্ব। কিন্তু সেটা কেন এমন প্রেক্ষিতে হবে যখন তার বিরুদ্ধে একটা ভুয়া, সবাই জানে, পুরো দেশবাসী জানে, একটা বলো যে ভিত্তিহীন অভিযোগে তা অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হলো, তাকে নাজেহাল করার জন্য কিন্তু দুদককে ব্যবহার করা হলো। এই জবাবদিহিতার ক্ষেত্রটা দুদকের কিন্তু নেই। এবং সেই সংস্কারটাই যে আমরা যেটা চেয়েছিলাম সেটা আবার প্রতিহত করলো কারা? এই যে আমলাতন্ত্রের ভিতরে যে শক্তি, যারা চায় দুর্নীতি করার যে মূল অনুঘটক, পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, বাংলাদেশের মতো পৃথিবীর অন্য দেশের মতো দুর্নীতি কখনো হয় না যদি না সেখানে আমলাতন্ত্রের অংশগ্রহণ থাকে। কেন্দ্রবিন্দু দুর্নীতির মূল পিলারটা হচ্ছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে দুর্নীতির মূল পিলারটা হচ্ছে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রের প্রভাব দুদকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সেটাকে চিরস্থায়ী করার জন্য দুদক আমরা এই সংস্কার প্রক্রিয়াটাকেও খর্ব করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি বলছিলেন যে কিছু কিছু উপদেষ্টাও আসলে চান না যে এই সুপারিশগুলো বাস্তবায়ন হোক। এটার কি আসলে, আমি এতক্ষণ চিন্তা করছিলাম যে এটার কি কারণ থাকতে পারে, কিন্তু কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তারা বারবারই বলে আসছেন তাদের ভবিষ্যতে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। সেক্ষেত্রে উপদেষ্টারা আসলে কেন চাইবেন? এইটি আমাদের কাছেও বোধগম্য নয়। আমরা জানার চেষ্টা করেছি, আমাদের কাছে বোধগম্য নয় এই অর্থে, এই কারণে যে তার সঠিক কোনো জবাব পায় না। একটাই হতে পারে যে তাদের সেই আত্মবিশ্বাসের ঘাটতি, তাদের সক্ষমতার ঘাটতি, তাদের সেই দৃঢ় অবস্থান নেওয়ার মতো সেই সৎ সাহস নেই। কারণ তারা, আমার যেটা একটা কনক্লুশনে আমি এসেছি, এটা পাবলিকলি বলেছি, আপনাকে বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের একটা ক্যাবিনেট বলতে একটা জিনিস আছে, মন্ত্রী পরিষদ।
এখন সেটা মন্ত্রী পরিষদ হচ্ছে উপদেষ্টা পরিষদ, যখন নির্বাচিত সরকার থাকে সেটাকে মন্ত্রী পরিষদ বলা হয়। ঠিক আছে, এখন উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ বাংলাদেশে যে সিদ্ধান্ত গ্রহণ করে বা যে বিষয়ের উপরে স্বাক্ষর করে, এটি মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ ডিসাইড করে না, এটা ডিসাইড করে আমলাগণ, এবং তার উপরেই স্বাক্ষর করেন, তার উপরেই সায় দেন। এইটা চর্চাটাকে আমরা, যেটা আপনি শুরুতে বললেন যে আমার আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই চর্চার থেকে বেরিয়ে আসা, সেটা বের হওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ এবং দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, সেটা তারা নিতে দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হয়েছে। মানে চেয়েছিলেন কি? হয়তো চেয়েছিলেন, যে তাদের মনে কি আছে সেটা বলা কঠিন, কিন্তু বলেছেন তো। উদাহরণস্বরূপ, দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন অনেকগুলো কথার পাশাপাশি। সেই ঘোষণাটা ছিল উপদেষ্টা পরিষদের সকল সদস্যের, প্রধান উপদেষ্টা সহ সকল সদস্যদের সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হবে এবং প্রতি বছর হালনাগাদ করা হবে, এবং একই সাথে সকল আমলাদের অর্থাৎ সরকারি কর্মচারীদের সকলের সম্পদ বিবরণী জমা নেওয়া হবে। আমরা চেয়েছিলাম প্রকাশিত হবে সেই কথাটা বলা হয়নি, কিন্তু জমা নেওয়া হবে। দুটির কোনোটাই বাস্তবে হয়নি এখনো পর্যন্ত। আজকে পর্যন্ত প্রধান উপদেষ্টা সহ কোনো উপদেষ্টা তাদের সম্পদ বিবরণী প্রকাশ করেননি। এই যে জাতির কাছে একটা অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকার যেরকম বরখেলাপ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই যে সুযোগটা ছিল, আপনি যদি চেয়েছেন কিনা, তারা যে চেয়েছেন সেটা একটা দৃষ্টান্ত স্থাপনের সুযোগটা ছিল, সেটা তারা গ্রহণ করেননি, প্রতিপালন করেননি, এবং ভবিষ্যৎ সরকারের জন্য যে লিগেসি, একটা ইতিবাচক লিগেসি রেখে যাওয়ার সুযোগ ছিল, সেটা করতে তারা ব্যর্থ হয়েছেন। অর্থাৎ আমাদের পক্ষে যারা সাধারণ মানুষ যারা চাইবে নির্বাচিত সরকার যে আপনি আপনার সম্পদ বিবরণী প্রকাশ করেন, সেই সুযোগটা কিন্তু তারা দিল না জাতিকে। ছাত্র উপদেষ্টারা সম্ভবত দিয়েছেন না, একজন উপদেষ্টা বলেছেন তিনি জমা দিয়েছেন, সেটা প্রকাশিত হয়নি। তো সেক্ষেত্রে নির্বাচন আসছে, আপনি যে জুলাই সনদের কথা বলছিলেন, সেই জুলাই সনদ তো আসলে একটা কম্পাইলেশন, সবকিছু একটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসা এবং 4টা প্রশ্নের মাধ্যমে মানুষের সামনে গণভোট হিসেবে উপস্থাপন করা। তো জুলাই সনদের মধ্যে যা আছে আর আপনারা যা দেখছেন আর জনগণের যা আকাঙ্ক্ষা ছিল, এটার মধ্যে কি কোনো ফারাক আছে, নাকি জুলাই সনদে আসলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে? আসলে না, জুলাই সনদ তো বাস্তবায়নের হচ্ছে যে, মানে এখন হচ্ছে যে জুলাই সনদ গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন না, আসলে মানে উপস্থাপন হয়েছে কিনা জুলাই সনদে আপনাদের যে প্রত্যাশা ছিল সেটা? আমি বলবো যে যেটা হয়েছে সেটা মানে আদর্শ হয়নি। এই কারণে আদর্শ হয়নি, এবং মৌলিক দুর্বলতাটা যেটা, প্রথম হচ্ছে জুলাই সনদ যে বাংলাদেশে হয়েছে, এটা একটা বিশাল অর্জন। যে যত দুর্বলতা হোক তা সত্ত্বেও সবগুলো রাজনৈতিক দল মিলে দীর্ঘকাল আলোচনা সাপেক্ষে, যেটা বাংলাদেশ সংস্কৃতিতে ছিল না, পৃথিবীর খুব কম দেশে এরকম ঘটনা ঘটেছে, প্রায় 2 মাস যাবত আলোচনার মাধ্যমে একটা জাতীয় সনদ তৈরি করা, আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। কাজে সেই ক্রেডিটটা আমাদের জাতিকে দিতে হবে এবং যারা করেছেন তাদেরকে দিতে হবে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওই যে শুরুতে যেটা বললাম যে আপনার আমাদের জুলাই আন্দোলনের মূল প্রত্যাশার জায়গাটা ছিল এমন একটা সরকার ব্যবস্থা যেটি জনগণের কাছে জবাবদিহি করবে। ঠিক আছে, অ্যাকাউন্টেবিলিটি অফ দি গভর্নমেন্ট, একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট গভর্নেন্স, এই জিনিসটা হওয়ার কথা ছিল। আমরা শুরু থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যেই দলগুলো, ক্রিয়াশীল দলগুলো, যাদের মধ্যে ধারণা মোটামুটি পরিষ্কারভাবে ছিল বা প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় যাচ্ছেন, তাদের মধ্যে একটা ন্যারেটিভ শুরু থেকে শেষ দিন পর্যন্ত কাজ করেছে। সেটা হচ্ছে সরকারের হাত পা বেঁধে দিবেন না, অর্থাৎ সরকারকে জবাবদিহির কথাটার অর্থটাই তারা ধরে নিয়েছেন সরকারের হাত পা বেঁধে দেওয়া, কিন্তু বাস্তবে তো তা নয়। সরকারকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য যে সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, প্রতিটার ক্ষেত্রেই তারা আপত্তি দিলেন, যার প্রেক্ষিতে ওই নোট অফ ডিসেন্টের কনসেপ্টটা আসলো। অর্থাৎ মৌলিক সংস্কারের, রাষ্ট্র সংস্কারের মৌলিক উপাদানগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ হয়েছে। কাজে এটার মধ্যে মৌলিক দুর্বলতা রয়েই গেছে। তারপর আমি আশাবাদী হতে চাই, যতটুকু দুর্বলতা হোক, নোট অফ ডিসেন্টের কনসেপ্টটা তো হচ্ছে যে আমরা 5 জন একটা সিদ্ধান্ত নিলাম, আপনি দ্বিমত করলেন, ঠিক আছে, আপনার দ্বিমতটা আপনি নোট করলেন, কিন্তু সিদ্ধান্ত তো হয়ে গেছে, সো ইউ কমপ্লাই উইথ দ্যাট। এই যে কনসেপ্টটা, সেটা আমরা আশা করতে পারি, অন্তত আমি আশা করতে পারি যে হয়তোবা নির্বাচিত সরকার যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো ভেবে দেখবেন যে ঠিক আছে, এটা জাতি চেয়েছিল, আমরা এটার জন্য আন্দোলন করেছি, আমাদের সহযোদ্ধারা রক্ত দিয়েছেন, কাজেই আমরা এটাকে বাস্তবায়ন করবো। এই ধরনের প্রত্যাশা থেকে বলতে পারি যে হ্যাঁ, জুলাই সনদের যতটুকু আছে, এমনকি নোট অফ ডিসেন্টের অংশগুলো বাদ দিলেও যতটুকু আছে, সেটাও যদি বাস্তবায়িত হয়, তাহলেও বাংলাদেশ উইল বি ট্রান্সফর্মড। কাজে সনদটাকে কিন্তু আমি ইতিবাচকভাবেই দেখতে চাই। এরপরে যদি নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সরকার বিবেচনা করে যে সরকার ক্ষমতায় আসবে, তাহলে ইভেন মোর দ্যান দ্যাট।
কিন্তু যতটুকু আছে সেটাকে যদি বাস্তবায়িত হয় তাহলে আমি মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের পরে ইতিবাচক অনেক কিছুই অর্জন করা সম্ভব হবে। এর আগের যে অন্তর্বর্তী সরকারগুলো ছিল সেগুলোর চেয়ে আসলে অনেকেই মনে করে থাকেন এখনকার যে, এর আগে তো অন্তর্বর্তী সরকার ছিল না, এর আগে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু সেই সরকারগুলোর চেয়ে এখনকার সরকার অনেকটাই শক্তিশালী বলে মনে করা হয়। এবং যেহেতু তাদের বিপুল জনসমর্থন আছে, প্রায় সবগুলো রাজনৈতিক দলই তাদের সমর্থন দিয়ে গেছেন এই সংস্কার কাজে, সেই ক্ষেত্রে এত শক্তিশালী একটা সরকার যদি আমলাতন্ত্রর কাছে নতি স্বীকার করে এবং অনেক কিছু বাদ দেয় আপনাদের সুপারিশ থেকে, রাজনৈতিক সরকার যেই আসবে তার তো সেই সদিচ্ছা অনেক ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে, কারণ তাদেরকে আমরা বারবার দেখেছি যে দুর্নীতিতে তাদের মানুষজন জড়িত হন। তাহলে সেই সদিচ্ছা কি আসলে থাকবে? আপনি হাত পা বেঁধে দেওয়ার যে কথা বলছেন, খুবই খুবই দুরূহ হবে। প্রত্যাশা করাটাও খুব অনেকের কাছে অলিক হবে, কিন্তু আমাদের আশাবাদী হতেই হয়, এছাড়া কোনো বিকল্প নেই। আমরা হাল ছেড়ে দিতে চাই না। সেই বিবেচনা থেকে আমি মনে করি যে সরকারকে, যে সরকারের ক্ষমতা থাকুক, জনগণকে চাপ দেওয়ার, জনগণের পক্ষ থেকে চাহিদা সৃষ্টি করা, চাপ সৃষ্টি করার অন্তত একটা হাতিয়ার আছে জুলাই সনের। এটাকে যদি আমরা শুধু কাগজে দলিল বলি, তারপরেও এটা স্বাক্ষরকৃত একটা দল, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা। এটা হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্ভাবনাগুলো ছিল তার মধ্যে ঘাটতির অন্যতম কারণ হচ্ছে যে এই সংস্কার 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 সকলের মুখে স্লোগান। আমরা ধরে নিয়েছি সংস্কার সবাই চায়, কিন্তু এই সংস্কারের পরিপন্থী শক্তি যে থাকতে পারে নিজেদের মধ্যে, সেটি বিবেচনায় আনা হয় নাই। কোনো রিস্ক ম্যাপিং হয় নাই, কোনো রিস্ক অ্যানালাইসিস হয় নাই, কোনো রিস্ক প্রিভেনশন বা মিটিগেশন কৌশল করা হয় নাই। একটু পরিষ্কার হওয়ার জন্য, মানে অন্তর্বর্তী সরকারের মধ্যেই কি সংস্কারের বিরুদ্ধে মানুষজন ছিলেন? ডেফিনেটলি, সেটা না হলে আমার তো এই যে ঘাটতিগুলো বলছি সংস্কারের প্রতিটা, আমরা মানে 106টার কথা বললাম, যার মধ্যে থেকে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট 9টা অধ্যাদেশ আমরা পর্যালোচনা করেছি। প্রতিটা ক্ষেত্রেই উইদাউট এনি এক্সেপশন মূল কৌশলগত জায়গাগুলোকে খর্ব করা হয়েছে। এমনও আছে দৃষ্টান্ত যে খুবই ভালো একটা অধ্যাদেশ হয়েছে, কিন্তু তারপরও 1 মাসের মধ্যে সেটাকে একটি মাত্র ধারাকে অন্তর্ভুক্ত করে উইদাউট কনসাল্টিং, উইদাউট ইনফর্মিং দ্য স্টেক হোল্ডার্স ইনসার্ট করা হয়েছে, পুরো অধ্যাদেশটাকে বাতিল, মানে খর্ব করে দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ছিল না, এর হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে অন্তর্ঘাতমূলকভাবে আমি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটার কথা বলছি। অত্যন্ত ভালো একটা অধ্যাদেশ, সেটাকে 1 মাসের ব্যবধান 9 নভেম্বর থেকে 8 ডিসেম্বরের মধ্যে এটাকে একটি প্রভিশন অন্তর্ভুক্ত করে সেটাকে খর্ব করে দেওয়া হয়েছে। এই ধরনের অনেক দৃষ্টান্ত আমি রিপিট করতে পারবো, যার ফলে যেটা সুযোগটা যেটা ছিল সেটা কিন্তু মানে নেওয়া সম্ভব হয়নি, বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যারা একটু তুলনামূলক উচ্চশিক্ষিত তারা যেরকমভাবে গণভোটের বিষয়টাকে বুঝতে পারছেন, যারা একটু স্বল্প শিক্ষিত তারা আসলে এভাবে বুঝতে পারছেন না, যারা একটু উচ্চবিত্ত তারা এই বিষয়টা নিয়ে যতটুকু চিন্তিত, নিম্নবিত্তের আসলে সেই চিন্তার জায়গাটা নেই। তো এই জায়গায় কি আপনি মনে করেন যে আসলে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা হচ্ছে সেটা আসলে জনগণের সুচিন্তিত এক ধরনের মতামত দেওয়ার সুযোগ কতটা থাকবে? আপনি যে চিত্রটা বললেন এটা কিন্তু শুধু গণভোট নয়, বাংলাদেশের মতো দেশে, আমি মনে করি আমাদের মতো উন্নয়নশীল দেশে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে একই কথাটা প্রযোজ্য। মানুষ ভোট দেয়, ভোট একটা উৎসাহ, ভোট একটা উৎসবের মতো, ভোট একটা স্থানীয়ভাবে যারা পরিচিত জনকে ভোট দেয়, তো মার্কার উপর ভিত্তি করে ভোট দেয়, যেই দলের ওয়েভ হয় সেই দলের পক্ষে ভোট দেয়। অনেকেই অবশ্যই, মানে আমি সবার জন্য সমানভাবে এই কথাটা বলছি না, আপনি যাদের কথা বলেন এই ধরনের সচেতন মানুষ আছে, তারা চিন্তা ভাবনা করে প্রার্থীকে, তাদের পছন্দের প্রার্থীকে, ভালো প্রার্থীকে, যাদেরকে ভালো মনে করেন তাদেরকে ভোট দেয়। বাস্তবতা সেটা, এবং যে প্রার্থীর যেই দলের আদর্শকে সমর্থন করে সেভাবে ভোট দেয়। কিন্তু মোটা দাগে কিন্তু ওই যে ডিফারেন্সটা মানে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বা জেনে শুনে বুঝে ভোট দেওয়ার ক্ষেত্রে, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, গণভোটের ক্ষেত্রে একই জিনিসটা প্রযোজ্য। আমি গণভোটের মানে সুবিধা অসুবিধা কোন মানে পক্ষে বিপক্ষে বলছি না, বাস্তবতা হচ্ছে এটা। তারপরে সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে গণভোটটা যেভাবে সাজানো হয়েছে সেখানে কিছুটা লেজে গোবরের অবস্থা হয়েছে, যে কারণে সাধারণ, এমনকি আপনি যাদের কথা বলছেন যারা বুঝে শুনে জানেন তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আছে, যেভাবে ফ্রেমিংটা করা হয়েছে। যে মূল প্রস্তাবনাটা ছিল পুরো সনদটা একটা প্যাকেজ হিসাবে নিয়ে জনগণের কাছে উপস্থাপন করে প্যাকেজটাকে আপনি, সনদটাকে আপনি সমর্থন করেন কি হ্যাঁ বা না, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। তার ক্ষেত্রে হয়েছে সাম্প্রতিককালে বিভিন্ন দেশে হয়েছে, পুরো প্যাকেজের উপরে ইয়েস অর নো ভোট চাওয়া হয়। তো সেটাকে বিভাজন করতে গিয়ে, সেটাকে মানে স্পেসিফাই করতে গিয়ে, তাও যুক্তি ছিল সরকারের, সেটা করতে গিয়ে যেটা করা হয়েছে এক ধরনের
ধোঁয়াশা তৈরি করা হয়েছে। মানুষ কোনটা রাখবে না এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যার ফলে জটিল জিনিসটাকে আরও জটিল করে দেওয়া হয়েছে। এই কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু আমি মনে করি যে এই সময়টুকু আছে, যতটুকু মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি করা গেছে, এবং রাজনৈতিক দলগুলো এখন যেহেতু সৌভাগ্যের বিষয় আমি বলবো যে সবগুলি দল এখন বড় দলগুলি সহ সবাই কিন্তু জনগণের ইতিবাচক বোধক ভোটের পক্ষে বলছে। কাজেই এখন সেই দ্বিধাটা থাকবে না আমার ধারণা, মানুষ হয়তো গণভোটের পক্ষে ভোটই দিবে। এবং এই জিনিসটা মোটামুটি পরিষ্কার হয়েছে, এমনকি আপনি যাদের কথা বলছেন কোন বিষয়টা তারা টেকনিক্যাল অনেক কিছুই আসলে বাস্তবে আমার মতো মানুষের পক্ষে অনেক সময় এটাকে পরিষ্কার করা বোঝানো কঠিন। তা সত্ত্বেও আমি বলবো যে মোটামুটি জুলাই সনদ এটার পক্ষে ভোট, যে জনস্বার্থে একটা বিষয়, কর্তৃত্ববাদ পতনের পরবর্তী সময়ে গণতান্ত্রিক উত্তরণ, নতুন করে কর্তৃত্ববাদ যেন আবার অভ্যুত্থান না হয় সেটার নিশ্চিত করা ইত্যাদি কারণে এটা যে জনস্বার্থে একটা বিষয়, এই বিষয়টা ইতিমধ্যে আমি মনে করি যে মোটামুটি ধারণা সৃষ্টি হয়েছে, সেটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া, আরও একটু কংক্রিট শেপ দেওয়া, এবং নির্বাচনের সাথে পাশাপাশি একই দিনে হওয়ার কারণে হয়তো টার্ন আউটটাও মানে সমান হবে মোটামুটি। সেই হিসাবে বিবেচনায় আমরা আশা করতে পারি যে ইতিবাচক হবে। না হলে সেটা দুর্ভাগ্যজনক, এবং সেটা জনগণের রায়, মেনে নিতে হবে। জনগণ যদি মনে করে যে না এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, সেটা বুঝে হোক না বুঝে হোক, যদি রায়টা সেরকম হয় সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে। কিন্তু তারপরেও একটা থেকে যাবে একটা বিষয়, এই সনদটা তো আছে, সনদটা যেটা স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এটা তাদের অঙ্গীকারের বিষয়টা, এবং সেখানে শুধু স্বাক্ষর করেনি, একটা মানে অঙ্গীকার নামা একটা তারা লিখেছেন, যার মধ্যে সনদে অন্তর্ভুক্ত বিষয় এবং এর বাইরে সকল সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়গুলো কিন্তু তারা বাস্তবায়ন কমিশন করা হয়েছে। পুরোটা একটা সদিচ্ছার একটা বিষয়। যদিও শেষ প্রশ্ন বলেছিলাম, কিন্তু আরেকটা প্রশ্ন মাথায় এসেছে, যদি আমি করি। বড় একটি দল রাজনীতিতে নেই, রাজনীতিতে বলতে এখন ভোটের মাঠে নেই, ব্যালটে তাদের মার্কা নেই। আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নৌকা মার্কা এখন ব্যালটে নেই। কিন্তু এটা তো আসলে অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশে তাদের বিপুল পরিমাণ জনসমর্থন আছে। কত পরিমাণ সেটা আসলে বোঝার যেহেতু উপায় নেই, নির্বাচন সঠিকভাবে না হয়, কিন্তু একটি বড় সমর্থন আছে। তো সেই ক্ষেত্রে আপনার কি কখনো মনে হয় এরকম যে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন, বা সব রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, তারা যেই সংস্কারে রাজি হয়েছেন সুপারিশগুলোতে, এত বড় একটি দল বাইরে থাকায় পরবর্তীতে ভবিষ্যতে কখনো হয়তো 1 দশক 2 দশক পরে কখনো এই পুরো প্রক্রিয়াটা হুমকির মুখে পড়তে পারে? পড়তেই পারে। এটা রাজনীতিতে সব কিছুই সম্ভব, এটা ভবিষ্যৎবাণী করা কঠিন, হতেই পারে। তবে এই প্রশ্নটা তো আমি মনে করি যে এখন যতটুকু যৌক্তিকভাবে উত্থাপিত হচ্ছে সেটির এই প্রেক্ষিতটা কিন্তু তৈরি করে দিয়েছে সেই দলটি, যে মানে কর্তৃত্ববাদের যে বিকাশ, যে কারণে বাংলাদেশে বিশাল জঞ্জাল সৃষ্টি হয়েছে শাসন প্রক্রিয়ার মধ্যে, সেটির জন্য মূল কর্ণধার যে প্রতিষ্ঠানটি, যে দলটি, রাজনৈতিক দলটা একটা গণতন্ত্রের একটা প্রতিষ্ঠান, তাদের তো বোধোদয় হওয়ার সুযোগটা ছিল। তাদের কিন্তু রিয়েলাইজেশনের মানে বোধোদয় অর্থে এই অর্থে যে তারা যে মানে পলিটিক্যাল এজেন্ডার বাইরে গিয়ে যে কর্তৃত্ববাদের বিকাশ করেছে সেটা মানে মেনে নেওয়া বা সেটা স্বীকার করে জনগণের কাছে সেটা সম্পর্কে অনুশোচনা প্রকাশ, সেটি কিন্তু কোনো দৃষ্টান্ত নাই। আমি দলীয় নেতৃত্বের কথা বলছি। দল এক জিনিস, দলীয় নেতৃত্ব আরেক জিনিস, আর দলের সমর্থক আরেক জিনিস। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, সেটা হয়তো মানে যে দলের আওয়ামী লীগের সমর্থন বা আওয়ামী লীগের পক্ষের আদর্শের সহযোগী বা সহায়ক শক্তির কিন্তু একটা বড় বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ, অস্বীকার করার উপর নেই। কেউ বলেন 25% বলতে পারেন, যেইটাই হোক না কেন, ধারাওভাবে সবাইকে কিন্তু একই অপরাধে অভিযুক্ত করা যাবে না। এটা যেরকম ঠিক, অন্য দিক থেকে দল নিজেকে অস্তিত্বের কারণেই হোক বা নিজের ভবিষ্যৎ চিন্তায়, যেটা আপনি 10 বছর 15 বছর 20 বছরের কথা বলছেন, একটা সময়তে আসতে হবে সেই অনুশোচনার বিষয়টা বা স্বীকৃতির বিষয়টা, সেইটা এই সুযোগটা তারা নিজেরাই কিন্তু গ্রহণ করতে পারত, সেটা এখন পর্যন্ত করে নেই। কিন্তু আমরা তো আরেকটা দলকে দেখছি এটা অনুশোচনা কোনো কিছু না করেই তারা আবার ভুলধারায় চলে এসেছে। আমি ওই জায়গাটাতে আসছি, যেটা হয় এই সংস্কৃতিটা কিন্তু প্রতিষ্ঠিত করেছে ওই সরকারের আমলে, যেই কারণে কিন্তু এই ঘুরে আমরা সেই চর্চার ভিতরেই আবার চলে আসতে বাধ্য হচ্ছি। এই অবস্থা সৃষ্টি হতো না যদি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে গণতন্ত্রকে বিকশিত হতে দেওয়া হতো। সেখানে যে জিরো সাম গেম অফ পলিটিক্স যেটা হয়েছে, সেখানে অন্যতম উপাদানটা কাজ করেছে যে আমার কর্তৃত্ববাদের মাধ্যমে আমি পলিটিক্যাল এবং গভর্নেন্স স্টেজটাকে মনোপলাইজ করবো এমনভাবে যে আমার পরিপন্থী শক্তি যেন অস্তিত্ব না থাকে।
এবং তার মাধ্যমে মানুষের মানবাধিকার হরণ থেকে শুরু করে সকল ধরনের মানে গণতান্ত্রিক চর্চা থেকে দেশকে বিচ্যুত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করে নতুন জায়গায় যাওয়াটা চট করে 1.5 বছরে হয়ে যাবে বা 5-7 বছরে হয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যাশা করাটা খুবই কঠিন। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। তবে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা এখনও ইতিবাচকভাবে দেখতে চাই এবং যতটুকু ভঙ্গুর হোক না কেন, এটিকে কিন্তু আমার ধারণা যে আমরা একটা সকলে যদি জাতীয় ঐক্যতা থাকে, তাহলে সকলে এটাকে সামনে এদিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সুযোগ সৃষ্টি করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।